Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে মিসলেনিয়াস মেন্স পরীক্ষার যে ডেসক্রিপটিভ গ্রামার রয়েছে সেখানে মেক সেন্টেন্স আসে তোমাদের, যেটা ফ্রেজেস কিংবা ইডিওম্যাটিক এক্সপ্রেশনস দিয়ে লিখতে হয়। সেই মেক সেন্টেন্সের আমরা 50টা এক্সাম্পলস নিয়ে আমরা মেক সেন্টেন্স করব। এর আগে আমরা মেক সেন্টেন্সের 50টা ফ্রেজেস নিয়ে ইডিয়ামস নিয়ে কি করে মেক সেন্টেন্স করতে হয় সেগুলো আলোচনা করেছিলাম, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার মতো। আজকে আমরা তারপর থেকে আরো 50টা ফ্রেজেস এবং ইডিয়ামস দিয়ে কিভাবে মেক সেন্টেন্স লিখতে হবে সেগুলো শিখবো, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ ফ্রেজেস এবং ইডিওম্যাটিক এক্সপ্রেশন যেগুলো পরীক্ষায় আসার মতো। সুতরাং প্রত্যেকটা ভালো করে ইডিয়ামস গুলো ফ্রেজেস গুলো তোমরা বোঝার চেষ্টা করো, মিনিংটা বোঝার চেষ্টা করো, এবং সেটাতে মেক সেন্টেন্স গুলো কিভাবে তৈরি করা হচ্ছে, কোন টেন্স ব্যবহার করা হচ্ছে সেগুলো তোমরা ফলো করো, বাড়িতে প্রস্তুত রাখো তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য। সামনেই তোমাদের পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষা হতে চলেছে, এবং সেই পরীক্ষার প্রিপারেশনের জন্য ইংলিশ যে রাইটিং পোর্শনটা আছে, রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, সেই ক্লাসেসগুলো নিয়ে আসা হচ্ছে। এছাড়াও ডেসক্রিপটিভ গ্রামারের ক্লাসও নিয়ে আসা হচ্ছে টপিক ওয়াইজ। এছাড়াও প্রত্যেক দিন তোমাদের ডেসক্রিপটিভ গ্রামারের উপরে 30 মার্কস রয়েছে, সেই 30 মার্কসের উপরে একটা করে মক টেস্ট নিয়ে আসা হচ্ছে। আশা করছি এই সমস্ত ক্লাসেসগুলো তোমরা ফলো করলে তোমাদের পরীক্ষা প্রিপারেশন অনেকটা ভালো হবে এবং পরীক্ষাতে তোমরা খুব ভালো স্কোর করতে পারবে। তাহলে শুরু করছি আজকের লেসন। নাম্বার 51, আপ টু দ্য মার্ক। আপ টু দ্য মার্ক মানে একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী, বা বলতে পারো একটা মান, উন্নত মান অনুযায়ী। বলছে ইওর আনসার ইজ আপ টু দ্য মার্ক, তোমার আনসারটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফলো করে লেখা হয়েছে, বা তোমার আনসারটা একটা উন্নত মানের হয়েছে। সো ইওর আনসার ইজ আপ টু দ্য মার্ক, অর্থাৎ তোমার আনসারটা কিন্তু একটা মান অনুযায়ী হয়েছে। নাম্বার 52, ওয়্যার অ্যান্ড টেয়ার। ওয়্যার অ্যান্ড টেয়ার মানে হচ্ছে অনেক দিন ধরে কোনো জিনিস ব্যবহার করতে করতে তার একটা ক্ষয় ধরে, সেই বিষয়টাকে বলা হচ্ছে ওয়্যার অ্যান্ড টেয়ার। দি তাজমহল হ্যাজ স্টুড দি ওয়্যার অ্যান্ড টেয়ার অফ সেঞ্চুরিজ। তাজমহল আমরা জানি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। তাজমহল হ্যাজ স্টুড দি ওয়্যার অ্যান্ড টেয়ার, অর্থাৎ তাজমহল কিন্তু টিকে গেছে। এই যে সময়ের সঙ্গে সঙ্গে জিনিসগুলো ক্ষয় হয়, সেই ক্ষয়ের হাত থেকে তাজমহল নিজেকে বাঁচিয়ে রেখেছে। হ্যাজ স্টুড দ্য ওয়্যার অ্যান্ড টেয়ার অফ সেঞ্চুরিজ, অর্থাৎ শতাব্দীর পর শতাব্দী ধরে তাজমহল কিন্তু সময়ের যে ক্ষয়, অবক্ষয়, সেটাকে কিন্তু এড়িয়ে গিয়ে বাঁচিয়ে নিজেকে ঠিকঠাক সুন্দর করে এখনো পর্যন্ত রেখে দিতে পেরেছে। সো ওয়্যার অ্যান্ড টেয়ারের সঙ্গে তোমরা বলতে পারো দি তাজমহল হ্যাজ স্টুড দি ওয়্যার অ্যান্ড টেয়ার অফ সেঞ্চুরিজ। নেক্সট 53, আপস অ্যান্ড ডাউনস। আপস অ্যান্ড ডাউনস মানে হচ্ছে জীবনের উত্থান ও পতন। আপস মানে উত্থান, ডাউনস মানে পতন। আই হ্যাভ হ্যাড মেনি আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ। জীবনে আমার অনেক উত্থান পতন ঘটেছে। এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখছি, এবং যেহেতু ঘটনাটা ঘটেছে তার প্রভাবগুলো এখনো আছে, সেই জন্য আমরা এটা প্রেজেন্ট পারফেক্টে লিখেছি। সো আই এর পরে হ্যাভ বসানো হয়েছে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম V3, মানে আমার জীবনে ঘটেছে, আমি সেগুলো অভিজ্ঞতা করেছি, এক্সপিরিয়েন্স করেছি, সেটা আমরা হ্যাভ ভার্ব দিয়ে বলতে পারি। তাই হ্যাভ এর থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। সো আই হ্যাভ হ্যাড মেনি আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ। নেক্সট সেন্টেন্স, টুথ অ্যান্ড নেইল। টুথ অ্যান্ড নেইল মানে হচ্ছে দাঁতে দাঁত চেপে লড়াই করা, মানে তীব্রভাবে লড়াই করা। টুথ অ্যান্ড নেইল। দ্য ফ্রিডম ফাইটার্স ফট টুথ অ্যান্ড নেইল against the British. ফ্রিডম ফাইটার্স অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীরা, ফট যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, টুথ অ্যান্ড নেইল অর্থাৎ তীব্রভাবে, ফিয়ার্সলি, ঠিক আছে, দাঁতে দাঁত চেপে তারা লড়াই করেছিল against the ব্রিটিশ, ইংরেজদের বিরুদ্ধে। এটা আমরা এখানে ফট অর্থাৎ V2 মানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, যেহেতু অতীতের ঘটনা বলা হচ্ছে। নাম্বার 55, থ্রু থিক অ্যান্ড থিন। থ্রু থিক অ্যান্ড থিন তার মানে যে কোনো অবস্থার মধ্য দিয়ে, যে কোনো অবস্থার মধ্য দিয়ে, থ্রু থিক অ্যান্ড থিন। মাই ফ্যামিলি হ্যাজ স্টুড বাই মি থ্রু থিক অ্যান্ড থিন। মাই ফ্যামিলি হ্যাজ স্টুড, আমার ফ্যামিলি দাঁড়িয়েছে, বাই মি আমার পাশে, আমার ফ্যামিলি আমার পাশে দাঁড়িয়েছে
থ্রু থিক অ্যান্ড থিন, অর্থাৎ যে কোনো অবস্থার মধ্যে দিয়েই আমি আমার ফ্যামিলিকে আমার পাশে পেয়েছি। এখানে দেখো আমরা সাবজেক্টের পরে হ্যাজ এবং তারপরে স্ট্যান্ড ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। নেক্সট সেন্টেন্স, স্পিক অ্যান্ড স্প্যান। স্পিক অ্যান্ড স্প্যান মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। স্পিক অ্যান্ড স্প্যান পরিষ্কার পরিচ্ছন্ন। দ্য রুম ইজ ভেরি স্পিক অ্যান্ড স্প্যান। এই রুমটা হচ্ছে প্রচন্ড ভাবে স্পিক অ্যান্ড স্প্যান বা বলতে পারো নিট অ্যান্ড ক্লিন। নিট অ্যান্ড ক্লিন মানেও পরিষ্কার পরিচ্ছন্ন বোঝায়। সো দ্য রুম ইজ ভেরি স্পিক অ্যান্ড স্প্যান, রুমটা হচ্ছে প্রচন্ড ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। নাম্বার 57, র্যাঙ্ক অ্যান্ড ফাইল। র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে হচ্ছে কমন পিপল, সাধারণ লোকজন। কমন পিপল সাধারণ লোকজন। ডু নট ইগনোর দি র্যাঙ্ক অ্যান্ড ফাইল। সাধারণ লোকজনকে ইগনোর করো না, মানে অবজ্ঞা করো না, অবহেলা করো না। সেই অনেকটা ওই সিনেমাটার মতো ডোন্ট আন্ডারস্টিমেট দি পাওয়ার অফ কমন ম্যান। ঠিক আছে, মানে সাধারণ লোকের যে ক্ষমতা বা শক্তি তাকে কিন্তু উপেক্ষা করা উচিত নয়। সো ডু নট ইগনোর দি র্যাঙ্ক অ্যান্ড ফাইল। সাধারণ লোকজনকে, কমন পিপলকে অবহেলা করো না। নেক্সট 58, প্রস অ্যান্ড কনস। প্রস অ্যান্ড কনস মানে হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সুবিধে অসুবিধে। সুবিধে অসুবিধে, পজিটিভস নেগেটিভস, প্রস অ্যান্ড কনস। রিড দি প্রস অ্যান্ড কনস অফ দিস প্যাক্ট। এখানে প্যাক্ট হবে, প্যাক্ট বিফোর সাইনিং ইট। রিড পড়ো, দি প্রস অ্যান্ড কনস সমস্ত যুক্তি তর্ক বা বলতে পারো সুবিধা অসুবিধাগুলো পক্ষে বিপক্ষে অফ দিস প্যাক্ট এই চুক্তিটার, বিফোর সাইনিং ইট এটাতে স্বাক্ষর করার আগে। অর্থাৎ এই চুক্তিতে স্বাক্ষর করার আগে তুমি এই চুক্তিটার প্রস অ্যান্ড কনস সুবিধে অসুবিধে ভালো মন্দ ভালো করে পড়ে নাও। এখানে দেখো আগের সেন্টেন্সটা লেখা হয়েছিল ডু নট ইগনোর, রিড দ্য প্রস এন্ড কনস। এখানে আমরা কিন্তু সাবজেক্টটাকে উজ্জ্ব রাখছি, ভার্ব দিয়ে শুরু করছি, প্রেজেন্ট টেন্স। এগুলোকে বলা হয়ে থাকে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সের মধ্যে দিয়ে তুমি কখনো রিকোয়েস্ট করতে পারো, কখনো অর্ডার করতে পারো, কখনো অ্যাডভাইস করতে পারো, কখনো তুমি কিন্তু কাউকে কোনো কাজ করতে বলতে পারো। ঠিক আছে, মানে এই যে বলছে ডু নট ইগনোর দি র্যাঙ্ক অ্যান্ড ফাইল, এটা কিন্তু অ্যাডভাইস করা হচ্ছে, সাধারণ লোকজনকে ইগনোর করো না। তারপর বলছে রিড দি প্রস এন্ড কনস, মানে এটা কাউকে কোনো কাজ করতে বলছে যে তুমি সই করার আগে প্রস এন্ড কনসটা ভালো করে পড়ে নাও। এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেই পড়ছে। নেক্সট সেন্টেন্স, আউট অফ দ্য উডস। আউট অফ দ্য উডস মানে হচ্ছে বিপদ মুক্ত। আউট অফ দ্য উডস মানে হচ্ছে ডেঞ্জার থেকে বিপদ মুক্ত হয়ে গেছে, বাইরে বেরোনো, ডেঞ্জারের বাইরে অর্থাৎ বিপদের বাইরে। হি ইজ আউট অফ দ্য উডস আফটার দি সার্জারি। সে আউট অফ দ্য উডস, সে এখন আউট অফ ডেঞ্জার, আউট অফ ডেঞ্জার বিপদ মুক্ত আফটার দি সার্জারি অপারেশন হবার পরে। হি ইজ আউট অফ দ্য উডস আফটার দি সার্জারি। নেক্সট কোয়েশ্চেন, আউট অফ দ্য ব্লু। আউট অফ দ্য ব্লু মানে দেখো হঠাৎ করে। আউট অফ দ্য ব্লু মানে হচ্ছে হঠাৎ করে, আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিত ভাবে, আউট অফ দ্য ব্লু। মাই আঙ্কেল ভিজিটেড আ হাউস ইয়েস্টারডে। আমার আঙ্কেল ভিজিটেড এসেছিলেন আওয়ার হাউস আমাদের বাড়িতে, ইয়েস্টারডে গতকাল, কমপ্লিটলি আউট অফ দ্য ব্লু পুরোপুরিভাবে অপ্রত্যাশিত। কমপ্লিটলি আউট অফ দ্য ব্লু মানে একটা অপ্রত্যাশিত ভাবে তিনি হঠাৎ করেই আর কি আমাদের বাড়িতে চলে আসেন, তাকে বলা হচ্ছে আউট অফ দ্য ব্লু। এরপর বলা হচ্ছে আউট অফ স্পিরিটস। আউট অফ স্পিরিটস মানে হচ্ছে কার খুব মন খারাপ, মানে গ্লুমি। দেখো স্পিরিটস মানে হচ্ছে একটা আনন্দ, উত্তেজনা, খুশি। আউট অফ স্পিরিটস মানে কারোর খুশি চলে গেছে বা আনন্দ নেই তার মধ্যে, তাহলে আমরা গ্লুমি বলতে পারি, মন খারাপ বলতে পারি। শি ইজ আউট অফ স্পিরিটস টুডে। আজকে সে হচ্ছে খুব গ্লুমি আছে, খুব ডাল আছে, তার খুব মন খারাপ, মনমরা হয়ে আছে। বিকজ অফ হার ইলনেস, তার অসুস্থতার জন্য। বিকজ অফ হার ইলনেস, বিকজ অফ হার ইলনেস, তার অসুস্থতার জন্য সে কিন্তু গ্লুমি হয়ে আছে বা স্যাড হয়ে আছে। নেক্সট কোয়েশ্চেন, আউট অফ অর্ডার। আউট অফ অর্ডার মানে কোনো একটা জিনিস ঠিকঠাক চলছে না, ঠিকঠাক ফাংশন করছে না, গোলমাল হয়েছে, তখন বলা হচ্ছে আউট অফ অর্ডার। দ্য মেশিন ইজ আউট অফ অর্ডার নাও। মেশিনটা এখন কিন্তু আউট অফ অর্ডার আছে বা একটা গোলমাল সৃষ্টি হয়েছে, মেশিনটা এখন কাজ করছে না। দ্য মেশিন ইজ আউট অফ অর্ডার নাও। নাম্বার 63, অন দি ভার্জ অফ।
অন দি ভার্জ অফ অর্থাৎ কোনো একটা কিছু মানে শেষ প্রায় হয়ে যাবে এরকম একটা সিচুয়েশন, অন দি ভার্জ অফ প্রায় একদম শেষের মুখে, তখন তাকে বলা হচ্ছে অন দি ভার্জ অফ। দি কোম্পানি ইজ অন দি ভার্জ অফ ফেইলিয়ার, কোম্পানিটা হচ্ছে একদম ব্যর্থ হবার মুখে, অন দি ভার্জ অফ ফেইলিয়ার, একটা ঘটনা প্রায় ঘটবে ঘটছে এরকম একটা সিচুয়েশনে, তখন বলে অন দি ভার্জ অফ, দি কোম্পানি ইজ অন দি ভার্জ অফ ফেইলিয়ার, কোম্পানিটা প্রায় ব্যর্থ হবার মুখে। 64 অন দি কন্ট্রারি, অন দি কন্ট্রারি মানে হচ্ছে বিপরীতে, বৈপরীত্য, এটার বিপরীতে, অন দি কন্ট্রারি। হি ডাজন্ট হেট হার, সে কিন্তু তাকে ঘৃণা করে না, অন দি কন্ট্রারি এটার বিপরীতে হি লাভস হার ভেরি মাচ, সে খুব ভালোবাসে। হি ডাজন্ট হেট হার, ছেলেটি মেয়েটিকে ঘৃণা করে না, অন দি কন্ট্রারি এর বিপরীতে বলতে গেলে বলতে হয় হি লাভস হার, ছেলেটি মেয়েটিকে ভালোবাসে ভেরি মাচ, প্রচন্ড পরিমাণে। এখানে দুটো বিপরীত কথা বলা হচ্ছে, তাই বলা হয় অন দি কন্ট্রারি। নেক্সট সেন্টেন্স, ওয়ান্স ফর অল, ওয়ান্স ফর অল মানে হচ্ছে শেষবারের মতো, ওয়ান্স ফর অল মানে হচ্ছে ফর দি লাস্ট টাইমস, ফর দি লাস্ট টাইম মানে একদম শেষবারের মতো, ফর দি লাস্ট টাইম বা ওয়ান্স ফর অল। I tell you once for all that you should not avoid your studies. I tell you, আমি তোমাকে বলছি once for all, একদম শেষবারের মতো, that যে you should not avoid, তোমার উচিত নয় avoid করা, এড়িয়ে চলা, your studies, তোমার পড়াশোনাকে neglect করা তোমার উচিত নয়। আমি তোমাকে বলছি for the last time, শেষবারের মতো তোমাকে বলছি যে তোমার পড়াশোনাটাকে neglect করা, avoid করা উচিত নয়। Number 66, on behalf of, on behalf of, I thank you on behalf of my team, অর্থাৎ কারোর পক্ষ থেকে, on behalf of মানে কারোর পক্ষ থেকে, I thank you আমি তোমাকে ধন্যবাদ জানাই, on behalf of my team অর্থাৎ আমার টিমের পক্ষ থেকে, আমার টিম মেম্বারদের পক্ষ থেকে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, so I thank you on behalf of my team। 67 nook and corner, সর্বত্র, nook and corner মানে সর্বত্র, I search every nook and corner, আমি প্রত্যেকটা কোণা কোণা খুঁজে দেখেছি, সর্বত্র খুঁজে দেখেছি, for the missing phone, হারিয়ে যাওয়া ফোনটার জন্য, for the missing phone, হারিয়ে যাওয়া ফোনের জন্য, I search every nook and corner, actually এখানে searched হবে, আমি এখানে I searched, আমি খুঁজেছিলাম, আমরা এখানে past tense এ লিখছি, I searched every nook and corner, আমি প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা যে ঘরের অংশ রয়েছে সমস্ত কিছু আমি খুঁজে দেখেছিলাম, for the missing phone, হারিয়ে যাওয়া ফোনটিকে খুঁজে বের করার জন্য, এখানে আমরা কিন্তু past tense ব্যবহার করছি, so I searched every nook and corner। Number 68, kith and kin, kith and kin, kith and kin মানে হচ্ছে পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। All my kith and kin love me, আমার সমস্ত আত্মীয় স্বজন, বান্ধব, বন্ধু সবাই আমাকে ভালোবাসে, all my kith and kin love me, all my kith and kin love me। 69, in order to, in order to কোনো কিছু করার উদ্দেশ্যে, কোনো কিছু করার উদ্দেশ্যে, in order to, I called my friend in order to invite him, I called my friend, আমি আমার বন্ধুকে ডেকেছিলাম, in order to invite me, in order to invite me মানে হচ্ছে যাতে করে তাকে invite করা হয়, I called my friend, আমি আমার বন্ধুকে ফোন করেছিলাম, in order to invite him, আমার বন্ধুকে invite করার জন্য, আমি আমার বন্ধুকে কল করেছিলাম, ফোন করেছিলাম বন্ধুকে invite করার জন্য, so in order to মানে কোনো একটা উদ্দেশ্যে। নেক্সট, in no time অর্থাৎ চোখের নিমেষে, in no time চোখের নিমেষে, I finished the work in no time, আমি সময়ের মধ্যেই চোখের নিমেষে কাজটা শেষ করেছিলাম, I finished the work, এখানেও আমরা past tense ব্যবহার করছি, আমরা আগের সেন্টেন্সে I called my friend, এখানেও আমরা কিন্তু সিম্পল past tense ব্যবহার করেছিলাম, এখানেও বলছি I finished the work, আমি কাজটা শেষ করেছিলাম, in no time চোখের মুহূর্তে মানে চোখের নিমেষে আমি কাজটা শেষ করেছিলাম, খুব কম সময়ের মধ্যে। 71, in cold blood, ঠান্ডা মাথায়, in cold blood ঠান্ডা মাথায়, he was murdered in cold blood, extremely sorry এখানে blood হবে, he was murdered in cold blood, সে
তাকে হত্যা করা হয়েছিল, হি ওয়াজ মার্ডার্ড, এখানে আমরা প্যাসিভ ভয়েস লিখছি হি এবং তারপরে ভার্বের এখানে যেটা পাস্ট টেন্স রয়েছে বি ভার্ব এবং তারপরে মার্ডার ভার্বের থার্ড ফর্ম রয়েছে, সো হি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ব্লাড। 72 হিউ অ্যান্ড ক্রাই, হিউ অ্যান্ড ক্রাই মানে হচ্ছে চেঁচামেচি শোরগোল, চেঁচামেচি শোরগোল, হিউ অ্যান্ড ক্রাই। আই হার্ড আ হিউ অ্যান্ড ক্রাই দেয়ার লাস্ট নাইট, আমি গতকাল রাত্রিবেলা সেখানে একটা কিন্তু চিৎকার চেঁচামেচি শুনেছিলাম। আই হার্ড হিউ অ্যান্ড ক্রাই, আমি শুনেছিলাম একটা শোরগোলের আওয়াজ, দেয়ার সেখানে, লাস্ট নাইট গতকাল রাত্রিবেলা। এখানেও আমরা দেখো আই হার্ড অর্থাৎ পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। নাম্বার 73 হার্ড অ্যান্ড ফাস্ট, হার্ড অ্যান্ড ফাস্ট মানে ফিক্সড, হার্ড অ্যান্ড ফাস্ট মানে ফিক্সড। দেয়ার আর নো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস ইন দিস ম্যাটার, দেয়ার আর নো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কোনো স্থির বা ফিক্সড নিয়ম নেই ইন দিস ম্যাটার এই ব্যাপারে। যখন দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে এটাকে বলা হয় থাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ তুমি ভূমিকাতেই দেয়ার লিখছো কিন্তু দেয়ারটা কোনো সাবজেক্ট নয়, সাবজেক্ট তার পরে আসে, নো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, এবং এটা অনুযায়ী ভার্বটা কিন্তু আগে বসে, তাহলে আর বসলো, সো দেয়ার আর নো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস ইন দিস ম্যাটার। 74 from time immemorial, from time immemorial অর্থাৎ স্মরণাতীত কাল থেকে, স্মরণাতীত কাল থেকে মানে অনেক দিন থেকে, স্মরণাতীত কাল থেকে। India has been the center of ancient wisdom from time immemorial. India has been the center, ইন্ডিয়া কিন্তু একটা প্রাণ কেন্দ্র হয়ে আছে। ইন্ডিয়া হ্যাজ বিন, এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি, যে হয়ে আছে হওয়া ভার্ব সেটা বি, তার থার্ড ফর্ম হচ্ছে বিন, এবং ইন্ডিয়ার পরে আমরা হেল্পিং ভার্ব হ্যাজ লিখেছি, তারপরে ভার্বের থার্ড ফর্ম বিন লিখেছি, তাহলে ইন্ডিয়া হয়ে আছে দ্য সেন্টার, কেন্দ্র অফ এনশিয়েন্ট উইজডম, প্রাচীন যে জ্ঞান সেই জ্ঞানের একটা কেন্দ্রবিন্দু ইন্ডিয়া হয়ে আছে, ফ্রম টাইম ইমমেমোরিয়াল স্মরণাতীত কাল থেকে। 75 for the sake of, for the sake of জন্য, for the sake of মানে জন্য। I did this for the sake of peace between us, I did this আমি এটা করেছিলাম, for the sake of জন্য, কিসের জন্য, peace শান্তির জন্য, between us আমাদের দুজনের মধ্যে শান্তি যাতে রক্ষা হয় তাই জন্যই আমি এই কাজটা করেছিলাম, so I did this for the sake of peace between us. Number 76 by hook or by crook, যেন তেন প্রকারেণ, by hook or by crook যেন তেন প্রকারেণ মানে যে করেই হোক, যেন তেন প্রকারেণ মানে যে করেই হোক। বলছে I shall get success, I shall get success in life, আমি জীবনে সুখ পাবো, I shall get success in life by hook or by crook যেন তেন প্রকারেণ, যেন তেন প্রকারেণ আমাকে কিন্তু জীবনে সুখ পেতেই হবে, I shall get success in life by hook or by crook। এবং এখানে দেখো I shall get, shallটা হচ্ছে হেল্পিং ভার্ব, get হচ্ছে মেইন ভার্ব, এটা আমরা ফিউচার যে সিম্পল ফিউচার টেন্স সেটা এখানে বসানো হয়েছে। 77 at stake, at stake মানে হচ্ছে কোনো কিছু বিপদের মধ্যে আছে, at stake বিপদের মধ্যে আছে, ঠিক আছে, প্রাণ সংশয় সেরকম বোঝানো হয়, his life is at stake তার জীবনটা কিন্তু বিপন্ন, is at stake মানে প্রাণ সংশয়, his life is at stake তার জীবন এখন একটা বিপদের মুখে পড়েছে, বিপদ চিহ্নের মুখে পড়েছে, প্রশ্ন চিহ্নের মুখে, so his life is at stake বা at risk তার জীবনটা কিন্তু এখন একটা বিপদের মধ্যে রয়েছে। 78 at sea, at sea মানে অকুল পাথারে পড়া, at sea মানে অকুল পাথারে পড়া বা খুব কনফিউজড থাকা, খুব কনফিউজড থাকা, ঠিক আছে, অকুল পাথারে পড়া বা কনফিউজড থাকা বা বিহ্বল থাকা, কি করবে বুঝতে না পারা। হি ফেল্ট অ্যাট সি আফটার শিফটিং টু আ নিউ প্লেস, হি ফেল্ট তার মনে হয়েছিল অ্যাট সি অকুল পাথারে পড়েছে, আফটার কিসের পরে, আফটার শিফটিং টু এ নিউ প্লেস নতুন একটা জায়গাতে চলে আসার পরে, শিফট করার পরে তার মনে হয়েছিল সে যেন অকুল পাথারে পড়েছে। আমাদের অনেকেরই কিন্তু এটা হয় যে নতুন জায়গাতে গিয়ে থাকতে শুরু করলে বা নতুন কাজে জয়েন করলে এরকম একটা মনে হয় যে অ্যাট সি রয়েছি। 79
between Skyla and Charybdis, between two fires, between the devil and the deep sea. সবকটা যে আমরা এখানে ইডিয়াম বললাম, তিনটে ইডিয়াম, প্রত্যেকটার মানেটা কিন্তু একই, প্রত্যেকটার মানেটা একই। বিটুইন স্কাইলা অ্যান্ড শেরিবডিস, বিটুইন টু ফায়ার্স, বিটুইন দি ডেভিল অ্যান্ড দি ডিপ সি। অর্থাৎ দেখো বলছে স্কাইলা একটা জায়গার নাম, শেরিবডিস একটা জায়গার নাম। এখন দুটো জায়গার মধ্যে কোনটা চুজ করতে বলবে, মানে দুটোই কিন্তু বিপদ সংকুল দুটো জায়গা, দুটোই কিন্তু বিপদ সংকুল জায়গা বা খুব রিস্কি একটা জায়গা। হয় তুমি স্কাইলাতে যাবে সেটাও রিস্কি, চেরিবডিসে যাবে সেটাও রিস্কি। বিটুইন টু ফায়ার্স, দুদিকেই আগুন, দুদিকেই আগুন, ঠিক আছে, কোন দিকে যাবে, যেদিকে যাবে সেদিকেই বিপদ। বিটুইন দি ডেভিল অ্যান্ড দি ডিপ সি, একদিকে শয়তান দাঁড়িয়ে আছে, একদিকে গভীর সমুদ্র, তুমি যেদিকেই ঝাঁপ দাও না কেন তোমার কিন্তু বিপদ। মানে যেটাকে বলা হচ্ছে উভয় সংকট, যদি বাংলায় বলি সেটা হবে উভয় সংকট, অর্থাৎ দুদিকেই বিপদ। বিটুইন স্কাইলা অ্যান্ড শেরিবডিস, বিটুইন টু ফায়ার্স, বিটুইন দি ডেভিল অ্যান্ড দি ডিপ সি, মানে একদিকে পাহাড় একদিকে গভীর খাদ যেটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে, তো এইগুলোর মানে সেটাই উভয় সংকট, দুদিকে গেলেই বিপদ। I am between the devil and the deep sea in these quarrels between my friends. I am, আমি হচ্ছি উভয় সংকটের মধ্যে পড়েছি, between the devil and the deep sea in these quarrels, এই ঝগড়াটার মধ্যে, between my friends, আমার দুই বন্ধুর মধ্যে যে ঝগড়া, সেই ঝগড়ায় আমি কিন্তু একটা উভয় সংকটে পড়েছি। আমি যাকেই সাপোর্ট করি না কেন অন্যজন আহত হবে, অন্যজনের খারাপ লাগবে, সুতরাং আমি কিন্তু এখন একটা উভয় সংকটের মধ্যে পড়েছি। এবং সেটা বোঝাতে গিয়ে এই যে ইডিয়ামস গুলো রয়েছে সেগুলো তোমরা বলতে পারো। নাম্বার 80, বার্ডস আই ভিউ, পাখি আকাশের ওপর থেকে পুরো দৃশ্যটা একবার দেখতে পায়। বার্ডস আই ভিউ অর্থাৎ তুমি কি বলছো, উপর থেকে দেখা একটা দৃশ্য। দ্য বার্ডস আই ভিউ অফ দ্য টাউন ফ্রম দ্য টাওয়ার ইজ ব্রেথ টেকিং। বার্ডস আই ভিউ মানে হচ্ছে একদম ওপর থেকে দেখা একটা সাধারণ দৃশ্য, মানে একটা জেনারেল ভিউ, ঠিক আছে, এটা সাধারণ দৃশ্য। সেটাকে কি বলছো, অফ দ্য টাউন, অর্থাৎ এই যে শহরের তুমি একটা বার্ডস আই ভিউটা দেখছো ফ্রম দ্য টাওয়ার, এই টাওয়ারের ওপর থেকে, ইজ ব্রেথ টেকিং, সেটা দেখলে কিন্তু তোমার কি হচ্ছে, ব্রেথ টেকিং, মানে এতটাই সুন্দর যেন মনে হয় দম আটকে, নিঃশ্বাস আটকে আসবে, এতটাই সুন্দর। দ্য বার্ডস আই ভিউ অফ দ্য টাউন, এই শহরটাকে তুমি যদি টাওয়ারের ওপর থেকে দেখবে তাহলে যে পুরো দৃশ্যটা একবারে দেখা যায় সেই দৃশ্যটা হচ্ছে ব্রেথ টেকিং, মানে যেন মনে হয় তোমার নিঃশ্বাস আটকে যাবে, এতটাই সুন্দর। 81, বার্ডস অফ দি সেম ফেদার, একই পালকযুক্ত পাখি, তার মানে একই রকম মানসিকতার যে মানুষ তাদেরকে বলা হয় বার্ডস অফ দি সেম ফেদার। বার্ডস অফ দি সেম ফেদার ফ্লক টুগেদার, বলছে বার্ডস অফ দি সেম ফেদার, একই পালকযুক্ত পাখিরা, এটা সাবজেক্ট, কি করে, ফ্লক করে, মানে একসাথে থাকে, গ্রুপে থাকে একসাথে, টুগেদার একসাথে থাকে তারা, অর্থাৎ একই রকম মানসিকতার মানুষজন একই সঙ্গে থাকে। বার্ডস অফ দি সেম ফেদার ফ্লক টুগেদার। নেক্সট ইডিয়াম, ব্লেসিং ইন ডিসগাইজ। ব্লেসিং ইন ডিসগাইজ, ডিসগাইজ মানে ছদ্মবেশ, ব্লেসিং মানে হচ্ছে আশীর্বাদ, অর্থাৎ আশীর্বাদটা তোমার লাইফে এসেছে কিন্তু সেটা ছদ্মবেশ ধারণ করে এসেছে, তুমি সেটা বুঝতে পারছো না প্রথমেই যেটা আশীর্বাদ বলে। আশীর্বাদটা যদি ছদ্মবেশে আসে তুমি বুঝতে পারছো না যে এটাকে আশীর্বাদ বলা যায় কিনা, এটা আশীর্বাদ কিনা তুমি ধরতে পারছো না। তার মানে হচ্ছে বিপরীতে হিত। বিপরীতে হিত মানে হচ্ছে ধরো কোনো একটা বাজে ঘটনা ঘটলো, তোমার মনে হচ্ছে সেটা তোমার ক্ষতি হতে পারে, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই ঘটনায় তোমার কিন্তু আসলে লাভ হয়েছে, ভালো হয়েছে, তাকে বলা হয় বিপরীতে হিত। হি ডিডন্ট গো দেয়ার, সে সেখানে গিয়েছিল না, বাট ইট ওয়াজ এ ব্লেসিং ইন ডিসগাইজ, কিন্তু এটা ছিল একটা ছদ্মবেশে আশীর্বাদ, অর্থাৎ সেখানে সে না গিয়ে ভালোই করেছে। প্রথমে তার মন খারাপ হচ্ছিল বা তার মনে হলো অসুবিধা হয়ে গেল সেখানে সে গেল না বলে, কিন্তু আসলে সেটা কিন্তু তার কাছে একটা আশীর্বাদ হয়েছে, মানে শাপে বর, যদি বাংলাতে বলো সেটা হচ্ছে শাপে বর পাওয়া। 83, বি ইন হিজ বনেট। বি ইন হিজ বনেট, বি মানে মৌমাছি, বি ইন হিজ বনেট, এই যে এখানে বলা হচ্ছে যে তার বনেট, বনেট মানে গাড়ির সামনে যে ঢাকনা দেওয়া জায়গাটা থাকে তাই না, যার মধ্যে ইঞ্জিন টেঞ্জিন সবকিছু রয়েছে,
সেই বনেটটার মধ্যে একটা যদি মৌমাছি ঢুকে যায়, তাহলে কি হবে? বনেটের মধ্যে থেকে মৌমাছিটা বেরোতে পারবে না, বনেটে একটা প্রবলেম ক্রিয়েট করবে। ঠিক আছে, আসলে বলতে চাওয়া হচ্ছে বনেটটা যদি আমাদের মানুষের মাথা হয়, তাহলে বিটা হচ্ছে একটা পোকা, তাহলে মাথার মধ্যে পোকা আছে, তার মানে তার বিহেভিয়ার, তার কাজকর্মগুলো একটু স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ হবে, একটু অদ্ভুত অদ্ভুত হবে, তাই জন্য তাকে বলা হয় বি ইন হিজ বনেট। বলা হলো আঙ্কেল পোজার বিহেভস ইন সাচ আ স্ট্রেঞ্জ ওয়ে। আঙ্কেল পোজার, সেই বিখ্যাত আঙ্কেল পোজারের গল্প, যিনি এতটাই ফরগেটফুল ছিলেন, এবং আমরা দেখতে পাই সে আঙ্কেল পোজা খুব মজার মানুষ ছিলেন, বীভৎস তার সমস্ত কাজকর্ম বাচ্চাদের সাথে, এবং সে এতটাই মজার মানুষ, তাকে নিয়ে সবাই খুব আনন্দ করতো, আমোদও পেত। ঠিক আছে, অদ্ভুত একটি চরিত্র ছিল আঙ্কেল পজার। সো আঙ্কেল পজার বিহেভস, তিনি আচরণ করেন ইন সাচ আ স্ট্রেঞ্জ ওয়ে, এমন একটা অদ্ভুত ভাবে। আঙ্কেল পোজা বিহেভস ইন সাচ আ স্ট্রেঞ্জ ওয়ে দ্যাট যে হি মাস্ট হ্যাভ আ বি ইন হিজ বনেট, যেন মনে হয় তার মাথার মধ্যে একটা পোকা ঢুকেছে, তাই জন্য তিনি এরকম একটা অদ্ভুত আচরণ করেন। ব্ল্যাক শিপ, ব্ল্যাক শিপ হচ্ছে বংশের কুলাঙ্গার। ব্ল্যাক শিপ হচ্ছে বংশের কুলাঙ্গার, মানে যিনি বংশে মুখে চুনকালি দিয়েছেন, বংশে তিনি হচ্ছেন একটা লজ্জার বিষয়। হি ইজ দি ব্ল্যাক শিপ ইন হিজ ফ্যামিলি, সেই ফ্যামিলিতে একটি বংশের কুলাঙ্গার, সে হচ্ছে এই বংশের কুলাঙ্গার, এই বংশে সে হচ্ছে কুলাঙ্গার, তাহলে হি ইজ দি ব্ল্যাক শিপ ইন হিজ ফ্যামিলি। ব্লু ব্লাড, নীল রক্ত। নীল রক্ত হচ্ছে রাজার রক্ত বা আভিজাত্য রয়েছে এমন মানুষকে বোঝানো হচ্ছে। ব্লু ব্লাড, দ্য প্রিন্স ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড। প্রিন্স, রাজকুমার, তিনি খুবই গর্বিত, অফ, প্রাউড অফ হিজ ব্লু ব্লাড, তিনি কিন্তু তার যে নীল রক্ত, সেই আভিজাত্য, সেটা নিয়ে খুবই গর্বিত। প্রাউড অফ সামথিং, কোনো কিছু নিয়ে গর্বিত। 86, ক্যাচ রেড হ্যান্ডেড। ক্যাচ রেড হ্যান্ডেড মানে হচ্ছে কি বলো, হাতে নাতে ধরা, হাতে নাতে ধরা, ক্যাচ রেড হ্যান্ডেড। দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড বাই দি পুলিশ। চোরটিকে হাত নাতে ধরা হয়েছিল পুলিশের দ্বারা। এখানে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করছি, তাহলে সাবজেক্ট দ্য থিভ, এবং তারপরে যেহেতু সিম্পল পাস্ট টেন্স, তাহলে এখানে আমরা ওয়াজ বসাচ্ছি হেল্পিং ভার্ব, এবং তারপরে ক্যাচের থার্ড ফর্ম কট, ক্যাচ, কট, কট, তাহলে দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড বাই দি পুলিশ। 87, কক অ্যান্ড বুল স্টোরি, গাঁজাখুরি গল্প। কক অ্যান্ড বুল স্টোরি, গাঁজাখুরি গল্প। আই ওয়াজ অ্যামিউজড বাই হিজ কক অ্যান্ড বুল স্টোরি। আমি তার এই গাঁজাখুরি গল্প শুনে খুব অ্যামিউজড হয়ে গেলাম, মজা পেয়ে গেলাম। আই ওয়াজ অ্যামিউজড, আমি খুব মজা পেয়েছিলাম, বাই হিজ কক অ্যান্ড বুল স্টোরি। 88, ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে কুমিরের মায়া কান্না। কুমিরের মায়া কান্না, কুমির তো নদীতে থাকে, কুমিরের চোখে সবসময় জল থাকে, তো নদীতে থাকার পরে সবসময় জল থাকে, তাহলে সে যখন কান্না করছে তখন বুঝতে হবে সেটা কিন্তু আসলে মায়া কান্না। মাই নেইবার শেড ক্রোকোডাইল টিয়ার্স অ্যাট মাই লস। মাই নেইবার, আমার প্রতিবেশী, শেড ক্রোকোডাইলস, অর্থাৎ কি বলতে পারো, যে ক্রোকোডাইলের যে টিয়ার্স, অর্থাৎ কুমিরের মায়া কান্না, শেড মানে চোখের জল ফেলা, তাহলে মাই নেইবার শেড ক্রোকোডাইল টিয়ার্স, কুমিরের মায়া কান্না কাঁদে, অ্যাট মাই লস, আমার কোনো ক্ষতি হলে, আমার কোনো প্রবলেম হলে আমার প্রতিবেশী তার চোখের জল ফেলে, সেটা অবশ্যই কিন্তু একটা ক্রোকোডাইল টিয়ার, মানে বলতে পারো যে একটা মায়া কান্না। 89, ক্রিচার কমফর্টস। ক্রিচার কমফর্টস মানে হচ্ছে পার্থিব আরাম। কোন একটা প্রাণী, ক্রিচার, তার যে আরামের জন্য, থাকার জন্য জিনিসপত্র দরকার, তাকে বলা হয় ক্রিচার, এখানে কমফর্টস, অর্থাৎ আমরা বলতে পারি যে এটা হচ্ছে পার্থিব আরাম। বলা হচ্ছে an ascetic does not care for creature comforts। একজন অ্যাসেটিক মানে বলতে পার যিনি তপস্বী পুরুষ, কৃচ্ছ সাধন করছেন, কোন রকম কোনো লাক্সারি, কোন রকম কোনো এন্টারটেনমেন্ট তিনি করেন না। সো অ্যান অ্যাসেটিক ডাজ নট কেয়ার, তিনি কিন্তু এগুলোতে গা দেন না বা তিনি পাত্তাও দেন না ফর ক্রিচার কমফর্টস, অর্থাৎ এই যে পার্থিব যে বিষয়গুলো, পার্থিব আরাম, প্রত্যেকটা মানুষের চলার জীবনে, প্রত্যেক দিনের জীবনে কিছু না কিছু পার্থিব আরাম অবশ্যই দরকার, যেরকম এসি বলো, ফ্রিজ বলো, টিভি বলো, মোবাইল ফোন বলো, ভালো ভালো গাড়ি বলো, এগুলো সবই কিন্তু ক্রিচার কমফর্টস, পার্থিব আরাম, সেগুলো কিন্তু তিনি একদমই পাত্তা দেন না, একজন তপস্বী পুরুষ। 90, ক্রাই ইন দি উইল্ডারনেস। ক্রাই ইন দি উইল্ডারনেস অর্থাৎ অরণ্যে রোদন। উইল্ডারনেস মানে হচ্ছে কিন্তু ফাঁকা জায়গা বা অরণ্য, তাহলে সেখান থেকে বলছে ক্রাই ইন দ্য উইল্ডারনেস মানে হচ্ছে বলতে পারো যে অরণ্যে রোদন, অর্থাৎ বৃথা চেষ্টা করা হচ্ছে।
The threat of the pandemic is not just a cry in wilderness. বলা হচ্ছে দ্য থ্রেট অফ দি প্যান্ডেমিক, এই যে মহামারী হবে, সেই মহামারী হবার যে ভয়টা, থ্রেটটা, ইজ নট জাস্ট আ ক্রাই ইন উইল্ডারনেস, এটা কিন্তু অরণ্যের রোদন নয়। তার মানে এটার একটা অবশ্যই বাস্তব ভিত্তি আছে এবং গুরুত্ব আছে। এটা কিন্তু বলতে পারো যে অরণ্যের রোদন নয়, তার মানে বৃথা কোনো কিছু নয়। 91, টার্ন সামওয়ানস ব্যাক। টার্ন সামওয়ানস ব্যাক, কেউ কি করছে, পিঠ দেখিয়ে দ্রুত চলে যাচ্ছে, মানে কেউ পালিয়ে যাচ্ছে, ফ্লেড, পালিয়ে যাওয়া। তাহলে টার্ন সামওয়ানস ব্যাক মানে পালিয়ে যাওয়া। সেখান থেকে আমরা যেটা মেক সেন্টেন্স লিখতে পারি সেটা হচ্ছে এনিমি টার্ন দ্য ব্যাক অ্যাট দি অ্যাপ্রোচ অফ আওয়ার এনিমি, সরি এখানে আর্মি হবে, আর্মি হবে। দ্য এনিমি, শত্রুপক্ষ, টার্ন দেয়ার ব্যাক মানে পালিয়ে গেল, র্যান অ্যাওয়ে, ফ্লেড, পালিয়ে গেল, অ্যাট দি অ্যাপ্রোচ যখন এগিয়ে যাওয়া হলো, কারা এগিয়ে গেল, অফ আওয়ার আর্মি, আমাদের সেনাবাহিনী যখন এগিয়ে গেল তখন কিন্তু শত্রুপক্ষ তারা পালিয়ে গেল। দি এনিমি টার্ন দেয়ার ব্যাক অ্যাট দি অ্যাপ্রোচ অফ আওয়ার আর্মি, আমাদের সেনাবাহিনী যখন এগিয়ে গেল তাদের দিকে, সেটা দেখে শত্রুপক্ষ পালিয়ে গেল। 92, paved the way, paved the way মানে হচ্ছে পথ দেখানো, রাস্তা দেখানো, পথ দেখানো, paved the way। রাজা রামমোহন রয় paved the way for the Renaissance in Bengal। রাজা রামমোহন রয় অর্থাৎ রাজা রামমোহন রায় paved the way, তিনি কিন্তু রাস্তা দেখিয়ে নিয়ে আসলেন, for the Renaissance, রেনেসাঁ মানে নবজাগরণ, নবজাগরণ ইন বেঙ্গল, বাংলার মানুষের নবজাগরণের জন্য রাজা রামমোহন রায় তিনি কিন্তু প্রথম রাস্তা দেখিয়েছিলেন। তাই জন্য রাজা রামমোহন রায়কে বলা হয় নবজাগরণের পথিকৃৎ। তাহলে রাজা রামমোহন রায় পেভড দ্য ওয়ে, পথ প্রদর্শক, ফর দি রেনেসা ইন বেঙ্গল, বাংলায় নবজাগরণের জন্য যিনি রাস্তা দেখিয়েছিলেন তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। 93, গিভ ওয়ে টু, গিভ ওয়ে টু মানে হচ্ছে হার মেনে যাওয়া, ইল্ড করা, ইল্ড মানে হচ্ছে হার মেনে যাওয়া, ডিফিট করা। কি বলছে, ইউ শুড নট গিভ ওয়ে টু করাপশন, ইউ শুড নট তোমার উচিত নয়, গিভ ওয়ে টু মানে ইল্ড মানে পরাজিত স্বীকার করা, পরাজয় স্বীকার করা। ইউ শুড নট ইল্ড টু করাপশন, দুর্নীতির কাছে তুমি কিন্তু কখনোই পরাজিত হতে পারো না। ইউ শুড নট গিভ ওয়ে টু করাপশন। 94, ডার্ক হর্স, 94, ডার্ক হর্স, যাকে কখনোই ভাবা যায়নি সেই কিন্তু উইনার হয়ে গেল আনএক্সপেক্টেডলি, যাকে ভাবা যায়নি সেই কিন্তু আনএক্সপেক্টেডলি বিজয়ী হয়ে গেল, তখন তাকে বলে ডার্ক হর্স। হি প্রুভড হিমসেলফ টু বি আ ডার্ক হর্স, সে কিন্তু নিজেকে ডার্ক হর্স হিসেবে প্রমাণ করলো when he won the first prize in the competition, যখন সে প্রতিযোগিতাতে কি হলো, he won the first prize, প্রথম পুরস্কারটা পেয়েছিল। কারণ দেখো এই যে ডার্ক হর্স, তাকে কখনোই কেউ ভাবতেই পারবে না যে সে উইনার হতে পারে, বিজয়ী হতে পারে। বলছে হি প্রুভড হিমসেলফ টু বি আ ডার্ক হর্স, সে কিন্তু একজন ডার্ক হর্স হয়ে নিজেকে প্রমাণ করেছিল when he won the first prize in the competition, যখন সে এই কম্পিটিশনে ফার্স্ট প্রাইজটা পেল। নাম্বার 95, ডেজ আর নাম্বারড, ডেজ আর নাম্বারড, দিনগুলো কিন্তু আর নাম্বারড মানে বলতে পারো তার মৃত্যু ঘনিয়ে আসছে। ডেজ আর নাম্বারড মানে তার মৃত্যুটা ঘনিয়ে আসছে। হিজ ডেজ আর নাম্বারড অ্যাজ ইজ সাফারিং ফ্রম এ টার্মিনাল ডিজিজ, তার কিন্তু দিন ঘনিয়ে আসছে। দ্য ডেজ আর নাম্বারড অ্যাজ, যেহেতু হি ইজ সাফারিং ফ্রম, তিনি কষ্ট পাচ্ছেন, ফ্রম এ টার্মিনাল ডিজিজ, বলা হচ্ছে যে তার যে মৃত্যুর দিন প্রায় ঘনিয়ে এসেছে, কারণ সে অবশ্যই একটা টার্মিনাল ডিজিজ অর্থাৎ প্রাণঘাতী একটা রোগে ভুগছেন, যেটা কখনোই সারিয়ে তোলা যাবে না। 96, ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, ফেয়ার ওয়েদার মানে ভালো যখন আবহাওয়া থাকে তখনই বন্ধুরা আসে, অর্থাৎ বিষয়টা হচ্ছে এটা কিন্তু ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, বা বলতে পারো যে যখন সুসময় তখন প্রচুর বন্ধু সঙ্গে থাকে, আর যখন দুঃসময় তখন সমস্ত বন্ধুরা কেটে পড়ে একে একে, তাদেরকে বলে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, অর্থাৎ যখন ভালো সময় তখনই এই প্রাণীদের দেখা যায়। সেন্টেন্সটা লেখা হয়েছে বি অ্যাওয়্যার অফ ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস, অর্থাৎ এরকম সুসময়ের বন্ধুদের থেকে বি অ্যাওয়্যার থাকবে, সাবধানে থাকবে, হু আর নট জেনুইন,
যারা আসলে তোমার এই ফ্রেন্ডসরা কিন্তু জেনুইন নয়, তারা একদমই খাঁটি লোক নয়। তাহলে বলছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে হলো যারা সুসময়ের বন্ধু। সো বলছে সেই সুসময়ের বন্ধুর জন্য, বন্ধুর থেকে তোমাকে কিন্তু সাবধানে থাকতে হবে, কারণ এরা আসলে খাঁটি লোক নয়। বি অ্যাওয়্যার অফ ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস হু আর নট জেনুইন। নেক্সট কোয়েশ্চেন 97, ফিশ আউট অফ ওয়াটার। যখন মাছকে জল থেকে বের করে নেওয়া হয় তখন সেটা খুবই আনকমফোর্টেবল সিচুয়েশন হয়। হি ফিলস লাইক এ ফিশ আউট অফ ওয়াটার ইন হিজ নিউ পোস্ট ইন দি অফিস। অফিসে তার নতুন পোস্ট নিয়ে সে যেন মনে হচ্ছে একটা ফিলস মানে ফিশ আউট অফ ওয়াটার, একটা বেমানান লোক। যখন তাকে অফিসে নতুন একটা পোস্ট দেওয়া হয়েছে তখন তার মনে হলো সে একটা কিন্তু বেমানান লোক। হি ফিলস লাইক আ ফিশ আউট অফ ওয়াটার। 98, ফিট অ্যাজ আ ফিডল। ফিট অ্যাজ আ ফিডল মানে খুব ভালো স্বাস্থ্য, ইন গুড হেলথ, ঠিক আছে, ভালো স্বাস্থ্য। হি ইজ নাও কমপ্লিটলি ফিট অ্যাজ ফিডল ইভেন অ্যাট দি এজ অফ 90। বলা হচ্ছে হি ইজ নাও কমপ্লিটলি ফিট অ্যাজ ফিডল, সে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ, সম্পূর্ণভাবে সুস্থ ইভেন অ্যাট দি এজ অফ 90। 90 বছর বয়সে গিয়েও সে এখনো ততটাই সুস্থ রয়েছে। হি ইজ নাও কমপ্লিটলি ফিট অ্যাজ আ ফিডল ইভেন অ্যাট দি এজ অফ 90। 99, হার্ড নাট টু ক্র্যাক। শক্ত বাদাম যেগুলো ভাঙা যাচ্ছে না, হার্ড নাট টু ক্র্যাক, শক্ত বাদাম যেগুলো ভাঙা যায় না। দ্য স্পাই ইজ এ হার্ড নাট টু ক্র্যাক। দ্য স্পাই ইজ এ হার্ড নাট টু ক্র্যাক, অর্থাৎ এই যে গুপ্তচর সেটা কিন্তু খুব শক্ত বাদাম যেটাকে ভাঙা যাবে না, অর্থাৎ তার পেট থেকে তুমি কিছুতেই কোনো গোপন তথ্য জানতে পারবে না। হার্ড নাট টু ক্র্যাক হবে দি স্পাই ইজ আ হার্ড নাট টু ক্র্যাক। এবং আজকে ক্লাসের লাস্ট ইডিয়াম হার্ট টু হার্ট। একটা মন থেকে আরেকটা মনে, হার্ট টু হার্ট মানে হচ্ছে খোলাখুলি আলোচনা, ক্যান্ডিড আলোচনা। I had a heart to heart conversation with my parents. আমি আমার বাবা মায়ের সাথে কিন্তু হার্ট টু হার্ট কনভারসেশন করেছি, অর্থাৎ একটা ক্যান্ডিড বা খোলাখুলি আলোচনা করেছি অ্যাবাউট মাই ফিউচার, আমার ভবিষ্যৎ নিয়ে। I had a heart to heart conversation with my parents about my future. আমার বাবা মায়ের সাথে আমি আমার ভবিষ্যৎ নিয়ে কিন্তু এই বিষয়ে কথা বলি। So I had a heart to heart conversation with my parents about my future. আশা করছি আজকে ক্লাস তোমাদের অবশ্যই ভালো লেগেছে। এই নিয়ে কিন্তু আমরা টোটাল 100টা যেটা রয়েছে ইডিয়ামস বা এক্সপ্রেশনস দিয়ে বাক্য রচনা সেগুলো আমরা সলভ করলাম। এছাড়া প্রত্যেকটা মক টেস্টে এবং প্রিভিয়াস ইয়ার্সে পিএসসি মিসলিনিয়াসে যত পরীক্ষা হয় সমস্ত পরীক্ষাতে যে ফ্রেজাল ভার্ব বলতে পারো, তারপর ফিল ইন দি ব্ল্যাঙ্কস কিংবা এরর কারেকশন কিংবা ইডিয়ামস এর প্রশ্নগুলো এসেছে, সেগুলো সমস্ত কিছু কম্পাইল করে একসাথে রাখা হয়েছে। আশা করছি তোমরা অবশ্যই সেগুলো আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। তাহলে আজকে ক্লাসটা শেষ করছি এখানেই। সবাইকে অনেক ধন্যবাদ এবং পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।